আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দিস ইজ এমডি আল আমিন মোরল, lecturer of accounting. Today I will discuss from accounting on the topic of accounting second paper. The name of this chapter, the non-profit organization. So my dear student, let's start our main class. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আজকের ক্লাসে আমরা জানব অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে মৌলিক কিছু ধারণা। প্রথমে আমরা জানব অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে। শুরুতেই বলে রাখা ভালো, অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ সাধনের জন্য যে সকল প্রতিষ্ঠান সংগঠিত হয় সেই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা খুব সহজ পথে খুব সহজভাবে জানবো একটা পার্থক্যের মাধ্যমে। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি সবাই জানো হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াগুলো শুরু হয় হিসাব রক্ষণের মাধ্যমে, যেখানে প্রথমে একটি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে লেনদেনগুলি সংগঠিত হয়। লেনদেনগুলো সংগঠিত হওয়ার মাধ্যমে লেনদেনের ধরন অনুযায়ী খুব সহজেই আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো চিনব। এখানে আমি দুটো পার্থক্য দিয়েছি, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান। আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করে তাকে বলা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঠিক বিপরীতভাবে আমরা যদি চিন্তা করি, ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিপরীত ধারণা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসায়ী প্রতিষ্ঠানে বস্তুগত লেনদেন করে, অর্থাৎ এখানে পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয় করা হয়। পণ্য ক্রয় এবং বিক্রয় করার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ঠিক বিপরীত পাশে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বস্তুগত কোনো লেনদেন করে না, অর্থাৎ এখানে কোনো পণ্য ক্রয় এবং কোনো পণ্য বিক্রয় করা হয় না। এখানে বস্তুগত লেনদেন না করে তাদের প্রধান ও মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। সো শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হচ্ছে বিক্রয়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হচ্ছে সদস্যদের চাঁদা, অনুদান, আজীবন সভ্যের চাঁদা, প্রবেশ ফ্রি, ভর্তি ফ্রি, লকার ভাড়া, চারণ কর ইত্যাদি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে জনগণের কল্যাণ সাধনের জন্য প্রতিষ্ঠিত হয়, সে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। যেখানে লেনদেনের প্রধান উৎস হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা এবং জনগণের কল্যাণ সাধন করার মাধ্যমে যে সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলো সাধিত হয়। সো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব অব্যবসায়ী প্রতিষ্ঠানের ধরন। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ধরন থেকে খুব সহজেই আমরা ধরতে পারবো মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কাকে বলে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ধরনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। নাম্বার 1 অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, নাম্বার 2 মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাজগুলো হচ্ছে শিক্ষা বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্যসেবার জন্য আমাদের হাসপাতালগুলো থাকে, যেখানে মানুষের স্বাস্থ্য সেবাগুলো দেওয়া হয়। মানব সেবা তথা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রেড ক্রস, স্কাউট, রামকৃষ্ণ মিশন এগুলো সমাজের মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে। আধ্যাত্মিক চেতনাবোধে মসজিদ, মন্দির, গির্জা এই সকল প্রতিষ্ঠান জনগণের কল্যাণের জন্য, জ্ঞান অর্জনের জন্য, আর্থমানবতার সেবার জন্য, মানুষের ভিতরে আধ্যাত্মিক চেতনাবোধ জাগ্রত করার জন্য এই সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই সকল প্রতিষ্ঠান কোনো পণ্য ক্রয় কিংবা বিক্রয় করে থাকে না, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজে এখান থেকে আমরা বুঝতে পারছি এই সকল প্রতিষ্ঠান যে সকল কার্যক্রমে প্রতিষ্ঠিত হয় সে সকল কার্যক্রমগুলোই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, যেখানে পণ্য ক্রয় করা হয় না, পণ্য বিক্রয় করা হয় না।
যেখানে জনগণের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠানগুলো সংগঠিত হয়ে থাকে। ঠিক বিপরীত পাশে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে আমরা কিঞ্চিত একটু পরিবর্তন নিয়ে আসব। সেবাদানের পাশাপাশি মুনাফার প্রতি আগ্রহ নিয়ে পেশাজীবী সেবামূলক প্রতিষ্ঠান। তো পেশাজীবী সেবামূলক প্রতিষ্ঠান সেবাদানের পাশাপাশি এখানেও তারা কোনো পণ্য ক্রয় এবং বিক্রয় করবে না। মানুষকে, জনগণকে সেবাদানের পাশাপাশি তাদের মুনাফা অর্জনের কিঞ্চিত আগ্রহ থাকবে। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে নার্সিং হোম, আইনজীবী প্রতিষ্ঠান, সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী সংস্থা। এই প্রতিষ্ঠানগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অথবা দেশ অথবা জনগণকে সেবাদানের পাশাপাশি মুনাফা অর্জন করে থাকে। তাই এই সকল প্রতিষ্ঠানকে আমরা বলবো মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। সো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমরা বুঝতে পারছি তোমরা যে কলেজে অধ্যয়নরত আছো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষা বিস্তার করা এবং তোমাদের মাঝে জ্ঞানের স্তর বিলিয়ে দেওয়া এবং তোমাদের যে চেতনাবোধ, তোমাদের যে মানবতাবোধ, এগুলো জাগ্রত করা। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তোমাদের সেবা দিচ্ছি। একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক সেবা প্রদান করে থাকে। এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কোনো পণ্যের লেনদেন হয় না। এখানে বিনিময় হয় জ্ঞানের, এখানে বিনিময় হয় চেতনাবোধের। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে সেবা প্রদান করবে আর ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ক্রয় এবং বিক্রয় করবে। সো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাব অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ। যেহেতু সমাজের কল্যাণ করতে হয়, অনেক উন্নয়নমূলক কাজ করতে হয়, সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করার জন্য আমাদের ব্যয় করতে হয়। তো আমরা জানি ব্যয় করার আগে ব্যয় করার অর্থটা আমাদের সংগ্রহ করতে হবে, সেজন্য আমাদের তহবিল সংগ্রহ করতে হয়। তাই বলা যায় প্রতিনিয়ত অব্যবসায়ী প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংগৃহীত হয়। সে লেনদেনগুলো সংগঠিত হওয়ার পর সে লেনদেনগুলো সঠিকভাবে হিসাব রাখা, হিসাবের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের নিকট তাদের দায়বদ্ধতার দিক থেকে সুনিশ্চিতভাবে আমাদের হিসাবগুলো সংরক্ষণ করতে হয়। আর সেজন্য একটা নির্দিষ্ট সময় শেষে অব্যবসায়ী প্রতিষ্ঠান আর্থিক বিবরণী প্রস্তুত করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক বিবরণী আমরা 3টা অংশ শিখব। এখানে আমরা 3টা অংশ পাবো। 1 নম্বর প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাব হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ প্রাপ্তি এবং সকল প্রকার নগদ প্রদান, এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের যে পার্থক্য দেখিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। 2টা পাশ থাকবে, ডেবিট পাশে সকল প্রকার প্রাপ্তি, ক্রেডিট পাশে সকল প্রকার প্রদান। তারপরের অংশে আমরা চলে যাব আয় ব্যয় বিবরণী। একটা নির্দিষ্ট সময় শেষে একটা নির্দিষ্ট হিসাবকালে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল প্রকার আয় এবং ব্যয়ের পার্থক্য দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় আয় ব্যয় বিবরণী। এই আয় ব্যয় বিবরণী থেকে আমরা যদি আয় বেশি হয় তাহলে পাবো আমরা ব্যতিরিক্ত আয়, যদি ব্যয় বেশি হয় তাহলে আমরা পাবো আয়াতিরিক্ত ব্যয়। তৃতীয় স্টেপ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজে আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা বুঝবো এখানে সম্পদ, দায় এবং মূলধন। তো এই অধ্যায়ে আমরা সবচেয়ে ভালোভাবে যেটা মনে রাখবো, এখানে মূলধন বলতে বোঝানো হচ্ছে মূলধন তহবিল। কারণ অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রথমে মূলধন তহবিল গঠন করে, প্রথমে মূলধন সংগ্রহ করে, প্রথমে অর্থ সংগ্রহ করে, তারপর সেই অর্থগুলো বিভিন্ন উন্নয়নমূলক খাতগুলো বন্টন করার পর সেই খাতে ব্যয় করে। তাই এখানে অব্যবসায়ী প্রতিষ্ঠানে সম্পদ, দায় এবং মূলধন তহবিল এই 3টা অংশ দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। এবার আমরা জানব আয় এবং ব্যয়ের উৎস কী কী অব্যবসায়ী প্রতিষ্ঠানের। কারণ আমরা যে কোনো হিসাব করতে হলে, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নিরূপণ করতে হলে আমাদের প্রথমে আয় এবং ব্যয়ের উৎসগুলো জানতে হবে।
আয় এবং ব্যয়ের উৎসগুলো জানতে পারলে আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক খুব সহজে করতে পারব। আমরা জানি অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠানে যেটা হয়ে থাকে আমরা প্রথমেই মনে রাখবো আমরা করছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এখানে কোনো পণ্য ক্রয় করা হয় না, কোনো পণ্য বিক্রয় করা হয় না। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কথাটা বারবার বলছি এজন্য এই অধ্যায়ে আমাদের মনে রাখতে হবে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবসমূহ প্রস্তুত করছি, যেখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। তাই জনকল্যাণ করার জন্য অব্যবসায়ী প্রতিষ্ঠান কীভাবে মূলধন সংগ্রহ করে, জনগণের কাছ থেকে বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্যের কাছ থেকে কিংবা দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে বা দেশের রাজা অথবা দেশ পরিচালনায় যারা থাকে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সে অর্থগুলো উন্নয়নমূলক কাজে, ব্যয়মূলক কাজে সে অর্থগুলো ব্যয় করে থাকে। তো আয় ব্যয়ের উৎসকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে মূলধন জাতীয়, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা খুব চমৎকারভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের উৎসগুলো জানব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের উৎসগুলো জানার জন্য আমরা 4টা বর্ণ শিখব। নাম্বার 1 মূলধন জাতীয় আয়, নাম্বার 2 মুনাফা জাতীয় আয়, নাম্বার 3 মূলধন জাতীয় ব্যয়, নাম্বার 4 মুনাফা জাতীয় ব্যয়। এখানে আরেকটা বিষয় আমরা মনে রাখব, মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। আয় এবং ব্যয়গুলো বলার আগে আমাদের মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে প্রাপ্তি, প্রথমে প্রাপ্তি তারপরে হচ্ছে প্রদান। তারপর আমরা জানব মূলধন জাতীয় আয় কাকে বলে। অব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারের কাছ থেকে বড় অঙ্কের যে অর্থ পায় তাকেই বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি, পরবর্তীতে মূলধন জাতীয় আয়। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে বড় অঙ্কের যে অর্থ পায়। তাহলে নাম্বার 1 আমরা মনে রাখব বড় অঙ্কের অর্থ বা অনুদান। এখন যেহেতু বলছি বড় অঙ্কের অর্থ বা অনুদান, এই বড় অঙ্কের অর্থ বা অনুদান নিয়মিত হবে না, এটা হবে অনিয়মিত, এবং এটা থেকে যে সুবিধাটা ভোগ করা যাবে সেটা হবে দীর্ঘমেয়াদী। তাহলে মূলধন জাতীয় আয়গুলো চেনার 3টা উপায়। বড় অঙ্কের অর্থ অথবা অনুদান, লেনদেনটা হবে অনিয়মিত, লেনদেনের ফলাফলটা হবে দীর্ঘমেয়াদী। নাম্বার 2 মুনাফা জাতীয় আয়। অব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের স্বাভাবিক কার্যকলাপগুলো পরিচালনা করে তাদের প্রতিষ্ঠানের কার্যকলাপের ফলাফলস্বরূপ যে সকল আয় অথবা প্রাপ্তি ঘটে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। তো মুনাফা জাতীয় আয় হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সদস্যগুলো নিবন্ধিত থাকবে তাদের প্রত্যেকের মাসিক অথবা নিয়মিত চাঁদা। সদস্যগণ যখন অব্যবসায়ী প্রতিষ্ঠানে তাদের নাম ভর্তি করাবে তখন ভর্তি ফি অথবা প্রবেশ ফি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের চারণ অথবা মাঠ অথবা প্রাঙ্গণের জন্য কর থেকে আয়, খাজনা থেকে আয়, লকার ভাড়া থেকে আয়, অন্যান্য বিভিন্ন উৎস থেকে অব্যবসায়ী প্রতিষ্ঠান আয় করে থাকবে। নাম্বার 3 হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় আয় অর্জন করার পর, মূলধন সংগ্রহ করার পর, তহবিল সংগ্রহ করার পর সে তহবিলগুলো যখন স্থায়ী সম্পদ অর্জন, বিশেষ তহবিল গঠন, বিশেষ উদ্দেশ্যে ব্যয় করা হবে তখন সে খাতগুলোই হবে মূলধন জাতীয় ব্যয়। যেমন স্থায়ী সম্পদ ক্রয়, আমরা একটা সম্পদ ক্রয় করতে পারি, যেমন আসবাবপত্র, হইতে পারে একটা বাড়ি, হইতে পারে একটা জমি, হইতে পারে অন্যান্য দীর্ঘমেয়াদী জিনিস যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো থেকে আমরা সুবিধা পাই। আমরা জানি যে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের চালানোর জন্য, সাংগঠনিক কাঠামো চালানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা লাগবে, সেখানে নির্দিষ্ট একটা দালান লাগবে, সেখানে কর্মচারী লাগবে,
অর্থাৎ অফিসটা চালানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু অব্যবসায়ী প্রতিষ্ঠানের লাগবে। তো যে খাতে বড় অঙ্কের অর্থ ব্যয় করার জন্য, বড় অঙ্কের অর্থ হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় হবে, বিশেষ তহবিল গঠন হবে। যেমন ধরো শিক্ষার্থী বন্ধুরা, দেশে হঠাৎ করে সাইক্লোন অথবা বন্যায় মানুষ আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। তো দুর্বিষহ জীবনযাপনের জন্য আমরা পূর্ব থেকে এটা মাথায় রাখলাম যে এই সকল সময়ের জন্য আমাদের দীর্ঘমেয়াদী বড় অঙ্কের একটা অর্থের প্রয়োজন হবে। সেজন্য আমরা পূর্ব থেকে একটা তহবিল গঠন করেছি। এই তহবিলটাই হচ্ছে বিশেষ তহবিল। তাহলে বিশেষ তহবিলে যে অর্থটা যাবে সে অর্থটা যাবে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে। আমরা মূলধন জাতীয় ব্যয়ে বড় অর্থের অর্থ দিয়ে স্থায়ী সম্পদ ক্রয় করব, অথবা আমরা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করব, অথবা আমরা ভূমি উন্নয়নমূলক কোনো কাজ করব, অথবা আমরা কোনো বইপত্র ক্রয় করব। এই ধরনের খাতে যে অর্থ ব্যয় হয় সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এবার আমরা জানব মুনাফা জাতীয় ব্যয়। দৈনন্দিন অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানে বেতন, মজুরি, ভাতা, সম্মানী, মণিহারি, বিদ্যুৎ বিল, অফিস খরচ ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যয় সংগঠিত হয়ে থাকে প্রতিদিন। সেই সকল লেনদেনগুলোই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি গ্ল্যান্সে জানব মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয়গুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নিয়মিত প্রাপ্তি আয়। মুনাফা জাতীয় ব্যয়গুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নিয়মিত প্রদান অথবা ব্যয়। এ পর্যায়ে আমরা খুব সহজভাবে তিনটা বিবরণী সম্পর্কে ধারণা নেব: প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব, আর্থিক অবস্থার বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমাদের এই অধ্যায়ের সৃজনশীল কাঠামোগুলো, সৃজনশীল প্রশ্নগুলো প্রস্তুত করার জন্য প্রশ্নে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকবে। সে প্রাপ্তি প্রদান হিসাব থেকে প্রথমত আমরা প্রস্তুত করব আয় ব্যয় বিবরণী। ব্যয় বিবরণী প্রস্তুত করার পর এখান থেকে হয়তোবা আমরা ব্যতিরিক্ত আয় কিংবা আয়তিরিক্ত ব্যয় পাবো। সেখান থেকে আমরা প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন এখানে আমরা দেখাবো সম্পদ, দায় এবং মূলধন তহবিল। তো এখানে আমরা বিশেষভাবে মূলধন তহবিলের বিষয়টা মনে রাখব। যেহেতু অব্যবসায়ী প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে, তহবিল গঠন করে তারপর সকল প্রকার আয় এবং ব্যয় সংগঠিত হয়, এজন্য আমাদের মূলধন তহবিল বিষয়টা মনে রাখতে হবে। মূলধন তহবিল করতে হবে, আমাদের প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি, প্রারম্ভিক মূলধন হচ্ছে বিগত বছরের আর্থিক অবস্থার বিবরণ। অর্থাৎ বিগত বছরে আমাদের সকল প্রকার সম্পদ এবং দায়ের পার্থক্য এই চলতি বছরেই হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল। তাহলে বিগত বছরের সম্পদ থেকে বিগত বছরের দায় বাদ দিলে আমরা যা পাবো সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল। সেই প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে ব্যতিরিক্ত আয় এবং ব্যয় এবং অন্যান্য তহবিলগুলি সমন্বয় করে আমরা প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী। এবার আসে শিক্ষার্থী বন্ধুরা প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাবে দুইটা পক্ষ থাকবে, ডেবিট পক্ষ হচ্ছে প্রাপ্তি, ক্রেডিট পক্ষ হচ্ছে প্রদান। ডেবিট পক্ষ হচ্ছে প্রাপ্তি এবং ক্রেডিট পক্ষ হচ্ছে প্রদান। তো আমরা প্রাপ্তির পাশে দেখাবো 1 নং এবং 2 নং। 1 নং বর্ণ এবং 2 নং বর্ণ। 1 নং বর্ণ হচ্ছে মূলধন জাতীয় আয়, 2 নং হচ্ছে মুনাফা জাতীয় আয় অথবা প্রাপ্তি। প্রদান পাশে আমরা দেখাবো 3 নং ও 4 নং বর্ণ। 3 নং বর্ণ হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান, মুনাফা জাতীয় ব্যয় অথবা প্রদান। এই দুটার যে পার্থক্য থাকবে সেই পার্থক্য হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। অর্থাৎ প্রাপ্তি এবং প্রদানের পার্থক্যকে কি বলা হয়? সমাপনী নগদ উদ্বৃত্ত। প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমরা প্রস্তুত করব আয় অথবা ব্যয় বিবরণী। আয় বিবরণীতে সকল প্রকার আয় এবং সকল প্রকার ব্যয়। এখানে মনে রাখতে হবে 2 নং বর্ণ এবং 4 নং বর্ণ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য দেখিয়ে
আমরা যে বিবরণী প্রস্তুত করব তাকে বলা হয় আয় ব্যয় বিবরণী। এখানে খেয়াল করব আমরা আর্থিক অবস্থা বিবরণী অধ্যায়ের মতো আয় এবং ব্যয়কে শ্রেণীবিন্যাস করব না। এখানে আমরা সকল প্রকার আয়গুলো একসাথে যোগ করে মোট আয় থেকে সকল প্রকার ব্যয় একসাথে যোগ করে মোট ব্যয় বাদ দেব। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমাদের আয় বেশি হলে হবে ব্যয়াতিরিক্ত আয়, আর যদি ব্যয় বেশি হয় তাহলে হবে আয়াতিরিক্ত ব্যয়। তৃতীয় স্টেপে আমরা চলে যাব, আমরা প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী। সেখানে আমরা নিয়ে আসব সম্পদ, দায় এবং মূলধন তহবিল। মূলধন তহবিলে আমাদের প্রথমেই আমরা নির্ণয় করব প্রারম্ভিক মূলধন তহবিল। এভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা খুব সহজভাবে সুন্দরভাবে প্রস্তুত করতে পারব। সেজন্য আমরা প্রথমেই জেনে নেব আমাদের পাঠ্য বইয়ের নমুনা ছক থেকে দেখে নেব প্রাপ্তি প্রদান হিসাবের প্রাপ্তি পাশে কোন কোন এন্ট্রিগুলো দেখানো হয়েছে, প্রদান পাশে কোন কোন এন্ট্রিগুলো দেখানো হয়েছে। আবার আয় ব্যয় বিবরণীতে আয় পাশে কী কী আছে, ব্যয় পাশে কী কী আছে। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় ও মূলধন তহবিলে কী কী দফা আছে সেটা আমরা সুন্দরভাবে দেখে নেব। সো শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ তোমরা আজকের এই ক্লাস থেকে খুব ভালো কিছু পেয়েছো এবং বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেব। আর আমি আশা করব তোমরা পড়াশোনার সাথে থাকো। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে খুব সহজেই সমাধান করতে হয় সে জিনিসগুলো আমরা শিখব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করো, এই প্রত্যাশা করে আমি মোহাম্মদ আল আমিন মরল, প্রভাষক হিসাব বিজ্ঞান, কোনাবাড়ি আইডিয়াল কলেজ,